আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বিশেষ করে যারা নবম দশম শ্রেণীর বিজিএস নিয়ে সমস্যায় আছো। আমরা বিগত কয়েকটা ক্লাস থেকে ক্রমান্বয়ে কিন্তু তোমাদের বিজিএস এর বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করতেছি। তাই ধারাবাহিকতায় দেখো, আজকে আমরা ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জোয়ার ভাটা। এটা পড়ব। এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর অধ্যায় 3 এবং পরিচ্ছেদ হচ্ছে 3.4। আজকে খুবই ছোট টপিক, খুবই স্পেসিফিক আলোচনা হবে যাতে তুমি মূল ব্যাপারটা বুঝতে পারো। আচ্ছা, প্রথমে আসো একটু যে পৃথিবীতে আসলে কি কি ঘটে একটু জেনে নিই আমরা। হচ্ছে পৃথিবীতে বা পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরের সমুদ্র স্রোত ছাড়াও পানি রাশির নিজস্ব একটা গতি আছে। তাহলে পানির পৃথিবীতে যে প্রায় 70% বলা হয় পানি, এই পানির নিজস্ব একটা গতি আছে, এটা বলা হচ্ছে। এর ফলে প্রতিদিনই কিছু সময় পর পর সমুদ্রের পানি ফুলে ওঠে, আবার নিচের দিকে উচ্চতা বৃদ্ধি পায়। মানে একটা হচ্ছে উপরের দিকে ওঠে আবার নিচের দিকে যায়, এটাকে বলা হচ্ছে ফুলে ওঠে, ফলে উচ্চতা বৃদ্ধি পায়, আবার কিছু সময়ের জন্য তা নেমে যায়। সমুদ্রের এই পানিটাকে এভাবে নিয়মিত ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হচ্ছে ভাটা। তার মানে বলা হচ্ছে যে পৃথিবীতে তো চন্দ্র বলো, সূর্য বলো, পৃথিবী বলো, তার নিজের একটা আকর্ষণ, নিজের একটা গতি আছেই, এবং এগুলোর ফলে কিন্তু পানির মধ্যে একটা ধরনের গতি সৃষ্টি হয়। সো পৃথিবীতে পানির একটা নিজস্ব গতি আছে। এই গতির ফলে পানি অনেক সময় পানির রাশি উপরের দিকে ওঠে, একে বলা হয় জোয়ার। অনেক সময় পানির রাশি নিচের দিকে নেমে যায়, একে বলা হয় ভাটা। এই হচ্ছে সহজে একটা কথাবার্তা তোমাদের বই দেওয়া আছে। তো পৃথিবীর নিজের গতি এবং তার উপরে চন্দ্র ও সূর্যের প্রভাবে মূলত জোয়ার ভাটা হয়। তাহলে জোয়ার ভাটার সঙ্গে সম্পর্কিত কে কে? পৃথিবী, তারপরে হচ্ছে চন্দ্র এবং তারপরে সূর্য। এই তিনটা এলিমেন্টের কারণেই মূলত পৃথিবীতে জোয়ার এবং ভাটা সৃষ্টি হয়, সহজ কথা। তাহলে জোয়ার ভাটার নানা শ্রেণীকরণ রয়েছে, আমরা একটু পরে দেখব। পৃথিবীর উপর জোয়ার ভাটা নানাভাবে প্রভাব বিস্তারও করতে পারে, অর্থাৎ পৃথিবীর উপরে কিন্তু জোয়ার ভাটার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ধরনের কি আছে, প্রভাব আছে, সেটা আমরা দেখব। ওকে, আসো জোয়ার ভাটার ধারণা একটু নেই, কারণ এবং শ্রেণীবিভাগ দেখব। চন্দ্র সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। তোমরা জানো যে একটা হচ্ছে মধ্যাকর্ষণ বলে একটা কথা আছে, যে পৃথিবীতে প্রত্যেকটা বস্তুই প্রত্যেক কি করে, আকর্ষণ করে। তাই এই যে পৃথিবীতে যত স্থল এবং জল আছে না, সবগুলোকেই কিন্তু চন্দ্র এবং সূর্য আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যহ এক স্থানে ফুলে ওঠে, যে স্থানে ফুলে ওঠে তার বিপরীত স্থানে সে কি হয়ে যায়, নেমে যায়। এটা আমরা দেখলাম যে পৃথিবীতে মূলত চন্দ্র সূর্য এর আকর্ষণের ফলেই কিন্তু এক স্থানে তোমার হচ্ছে পানি উপরের দিকে ওঠে, তার বিপরীত দিকে পানিটা নিচে নেমে যায়। তো প্রত্যেক 12.5 ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠানামা করে। দেখো এখানে একটা রেগুলার হিসাব কিন্তু দেওয়া হয়েছে। রেগুলার হিসাব বলতে বোঝানো হচ্ছে কি, যে প্রত্যেক 12.5 ঘন্টা, প্রত্যেক 12.5 ঘন্টায় সমুদ্রের পানি একবার করে নিয়মিত ওঠানামা করে, একবার ওঠে একবার নামে, এর মধ্যে ব্যক্তিগত 12.5 ঘন্টা। আর স্পেসিফিক হিসাব যদি বলা হয়, দেখো জোয়ার ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। মানে এক স্থানে যদি একটা জোয়ার হয়, তার ঠিক তার 6 ঘন্টা 13 মিনিট পরে ওখানে একটা ভাটা হবে, আবার 6 ঘন্টা 13 মিনিট পরে ওখানে একটা জোয়ার হবে। এইভাবে আসলে সার্কেলে এগিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এমন, ধরো এই স্থানে যদি হচ্ছে তোমার জোয়ার হয়, তাহলে এই স্থানে তখন হচ্ছে ভাটা, তাই না? আবার যখন জোয়ার হবে তখন সময়টার ব্যাপ্তি কত, সময়টা হচ্ছে তোমার 6 ঘন্টা, এরপরে হচ্ছে তোমার 13 মিনিট। আবার এখান থেকে আবার যখন ভাটাতে যাবে তখন আবার তার ব্যাপ্তিটা হচ্ছে তোমার 6 ঘন্টা 13 মিনিট। এভাবে সার্কেলেই কিন্তু এটা ঘুরতে থাকে। তো সমুদ্র পানিরাশি নিয়মিতভাবে ফুলে ওঠাকে জোয়ার বা ইংরেজিতে হাই টাইড এবং নেমে যাওয়াকে লো টাইড বা হচ্ছে ভাটা বলা হয়। সহজ জিনিস, আজকের পার্টটা খুবই সহজ আসলে। সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট উঁচু হয়। তাহলে সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট উঁচু হয়, কিন্তু উপকূলের নিকট সাগর উপসাগরের গভীরতা কম থাকে, ফলে পানির রাশি অনেক উঁচু নিচু হয়। এই জন্য সমুদ্রের মোহনা থেকে নদীসমূহের গতিপথে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা অনুভূত হয়। তার মানে একটা বড় সাগরে তো জোয়ার ভাটা মাঝখানেও হইতে পারে, জোয়ার মাঝখানেও আসতে পারে, এবং আস্তে আস্তে সেটা হচ্ছে কুলে বা উপকূলের দিকে চলে আসে। তো মাঝখানে যদি জোয়ারের সৃষ্টি হয়, তাহলে মাঝখানে কিন্তু নদীর গভীরতা খুব বেশি, সো সেখানে পানি খুব বেশি ফুলে ওঠে না, সাধারণত 2 থেকে 3 ফুট পর্যন্ত ওঠে। কিন্তু যখন এটা হচ্ছে উপকূলের দিকে বা কুলের দিকে চলে আসে, তখন কুল কিংবা উপকূলে এখানে তো হচ্ছে তোমার গভীরতা খুবই কম, সো এই এলাকায় ওই জোয়ারের পরিমাণটা খুব বেশি হয়ে যায়, কয়েক ক্ষেত্রে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার অনুভূত হয়। এই চিত্রে কি দেখা যাচ্ছে, এই চিত্রে দেখো এই অঞ্চল, এটার নাম হচ্ছে জোয়ার, এখানে জোয়ার হয়েছে, এখানে জোয়ার হয়েছে,
আর নিচের এই যে এই অংশটা দেখো, এই যে ফাঁকা জায়গা যেটা, এখানে ভাটা হয়েছে, ভাটা, জোয়ার ভাটা। এই জোয়ার ভাটার সহজ এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, চোখে তুমি দেখতে পাবা। এই ব্যাপারটা খুব সহজ ছিল। জোয়ার ভাটার কারণ, প্রাচীনকালে জোয়ার ভাটা বিভিন্ন রকম কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পনা করা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর আবর্তন, অর্থাৎ পৃথিবী যে ঘোরে, পৃথিবী যে ঘুরছে এর ফলে একটা কেন্দ্রাতিক শক্তি, এর ফলে একটা কেন্দ্রের একটা শক্তি উৎপন্ন হয় এবং পৃথিবীর উপরে চন্দ্র সূর্যের আকর্ষণে কিন্তু জোয়ার ভাটা হয়। তাহলে জোয়ার ভাটা সম্পর্কে আমরা আগে অনেক ধরনের অলৌকিক কথাবার্তা শুনতাম, বাট আজকে আমরা দেখলাম যে জোয়ার ভাটা হওয়ার জন্য বিজ্ঞানে বিভিন্ন রকমের মতবাদ দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, পৃথিবীর যে কেন্দ্রাতিক শক্তি আছে, পৃথিবীর যে কেন্দ্রাতিক শক্তি এটা একটু দায়ী। এরপরে হচ্ছে পৃথিবীর উপরে চন্দ্র এবং সূর্যের প্রভাব, পৃথিবীর উপরে চন্দ্র এবং সূর্য এর প্রভাব, মূলত এই তিনটা কারণে কি হয়, জোয়ার এবং ভাটার সৃষ্টি হয়। চলো আমরা এখন দেখি যে জোয়ার ভাটা আসলে কিভাবে হয়। আচ্ছা, মহাকর্ষ ও মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দেখলাম যে পৃথিবীর উপরে চন্দ্র এবং সূর্যের প্রভাব, ওটাকে এখানে স্পেসিফিক করা হয়েছে যে এই মহাবিশ্বের যে কোনো পদার্থ একে অপরকে আকর্ষণ করে বা আকর্ষণ শক্তি আছে। এই একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে এবং মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর যে আকর্ষণ শক্তি তাকে বলা হয় মহাকর্ষ বা মহাকর্ষণ শক্তি। তাহলে মহাকর্ষ হচ্ছে পৃথিবীতে প্রতিটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ, প্রতিটি বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ, সে আকর্ষণকে বলা হয় মূলত হচ্ছে মহাকর্ষ বা মহাকর্ষণ। আরেকটা হচ্ছে মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। তাহলে যে আমরা দেখি যে আমাদের পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে, তাই না? এরা যদি সূর্য হয় তাহলে ঠিক আমাদের পৃথিবীটা এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের পৃথিবী, তাই না? আবার আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ কিন্তু আবার ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদও আবার ঘুরছে। তাহলে এই যে কেন্দ্র করে ঘুরছে, এটা কোন শক্তির কারণে হচ্ছে? মহাকর্ষণ শক্তির কারণে কিন্তু এই জিনিসটা ঘটছে। যে বস্তু যত বড় তার আকর্ষণ শক্তি তত বড়, কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ কমে যায়, স্বাভাবিক। যে বস্তুটা হচ্ছে যত বড় সে বস্তুর আকর্ষণ ক্ষমতা তত বেশি, বাট দূরত্ব যখন বেড়ে যাবে তখন কিন্তু আকর্ষণটাও কি হয়ে যাবে? কমে আসবে। পৃথিবী এবং এর নিকটতম যে কোনো বস্তুর মধ্যাকার আকর্ষণকে কি বলে? মধ্যাকর্ষণ বলে। তাহলে দেখো আমরা মধ্যাকর্ষণ ব্যাপারটা পাইলাম যে পৃথিবী এবং এর নিকটতম যে কোনো বস্তু, অর্থাৎ পৃথিবীর সঙ্গে তার অন্য কোনো বস্তু যে আকর্ষণ তাকে মূলত বলা হয় মধ্যাকর্ষণ, বা অনেকেই অভিকর্ষণও বলে। তার অভিকর্ষণ মধ্যাকর্ষণ ভিন্ন জিনিস। এটা হচ্ছে প্রতিটি দুটা বস্তুর মধ্যে, আর মধ্যাকর্ষণ হচ্ছে পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে, পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তার নাম হচ্ছে মধ্যাকর্ষণ, অনেকে অভিকর্ষণ তো বলে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো সূর্য কিন্তু বড়, চাঁদ অপেক্ষা প্রায় 2.60 কোটি গুণ বড় হলেও বড়, তার মানে তুমি বুঝতে পারো এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সূর্য যেহেতু বড় সেই জন্য এই সূর্যের আকর্ষণটা পৃথিবীর উপর বেশি হওয়ার কথা, কিন্তু দেখো পৃথিবী থেকে দূরত্ব অনেক বেশি, তাহলে এখানে চাঁদ আবার আছে, চাঁদ হচ্ছে পৃথিবী থেকে খুব কাছে আছে, তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্যের আকর্ষণ অপেক্ষা 2 গুণ বেশি। ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো এটা হচ্ছে একটা সূর্য, ওকে, এটা সূর্য, এই সূর্য খুব বড় এবং তাকে কেন্দ্র করে আমাদের এই যে পৃথিবী ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা তার নিজ অক্ষপথে ঘুরছে, এটা হচ্ছে পৃথিবী হচ্ছে নিজ অক্ষে ঘুরতেছে, তাই না? ওকে ঘুরছে। তো বড় যেহেতু এর আকর্ষণ ক্ষমতা একটু বেশি হওয়ার কথা, বড়, কিন্তু এই যে পৃথিবীকে কেন্দ্র করে, আবার ধরো পৃথিবীকে কেন্দ্র করে এই যে চাঁদ কিন্তু আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এবং এর দূরত্বটা খুব কাছাকাছি, দূরত্ব খুব কম। যদিও চাঁদ মূলত ছোট কিন্তু কাছে অবস্থিত, কাছে,
আর হচ্ছে সূর্য বড় কিন্তু দূরে। হ্যাঁ, এই দুটা থেকে একটা পরামর্শে মানে একটা জায়গাতে আমরা চলে আসছি যে কাছে থাকলে আকর্ষণটা একটু বেশি হয়, যদিও বড় বাট এত দূরে অবস্থান করছে, পৃথিবী থেকে দূরত্বটা অনেক দূরে। সো এখানে আমরা পৃথিবীর উপরে সিদ্ধান্ত নিতে পারতেছি এমন যে পৃথিবীর উপর চাঁদের প্রভাব বেশি। চাঁদের প্রভাব বেশি, একটু সহজ কথা মনে রাখো, পৃথিবীর উপরে চাঁদের প্রভাবটা বেশি সূর্য থেকে। ওকে, এই সিদ্ধান্তটা আমরা আসলে নিলাম এখানে। ওকে, তাই পৃথিবীর উপরে চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মধ্যাকর্ষণ। তাই পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ, যে মধ্যাকর্ষণ, তাহলে পৃথিবী অন্য একটি বস্তু, এই অন্য একটি বস্তু বলতে মূলত এখানে পৃথিবীকে বোঝানো হইলো। ধরো পৃথিবী, তাহলে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি, এবং এই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি হয়? জোয়ার ভাটা হয়। খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি হয়? জোয়ার ভাটা হয়। ওকে, আমরা একটু সেন্ট্রিফিউগাল ফোর্স সম্পর্কে জানবো। দেখো, পৃথিবী তার নিজ অক্ষ বা মেরুপথের উপরে চারদিকে খুবই দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, একেই কেন্দ্রাতিক শক্তি বলে। তার মানে পৃথিবী হচ্ছে নিজেই কিন্তু ঘুরতেছে, পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে তো ঘুরতেছেই, ঘুরতে ঘুরতে নিজেও কিন্তু একটা দ্রুত গতিতে ঘুরতেছে পৃথিবী। এই যে ঘুরতেছে, ঘোরার সময় পৃথিবীর মধ্যে একটা স্বাভাবিক যে কোনো জিনিস ঘুরলে সেখানে কি সৃষ্টি হয়? একটা তোমার হচ্ছে একটা ফোর্স তৈরি হয়। তো এই ফোর্সের ফলে কিন্তু পৃথিবী থেকে সমস্ত পানিগুলো ছিটে যাওয়ার কথা, ছড়িয়ে যাওয়ার কথা, কিন্তু ছড়িয়ে যায় না, ওই যে অভিকর্ষণ তোমার ক্ষমতার মধ্যে আটকে থাকে। বাট এই যে পৃথিবী দ্রুত ঘোরার কারণে পৃথিবীর জলরাশিগুলো ছিটকে পড়ার যে প্রবণতা সৃষ্টি হয়, এই প্রবণতাকে মূলত বলা হয় তোমার কেন্দ্রাতিক শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। ওটা এখানে বলছে পৃথিবী তার অক্ষ বা মেরুপথে উপর চারদিকে দ্রুত বেগে ঘুরছে, ফলে তার পৃষ্ঠ থেকে বা তার তল থেকে, তার উপর থেকে পানির রাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই প্রবণতা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স। পৃথিবী এবং চন্দ্রের আবর্তনের জন্য, মানে পৃথিবী এবং চন্দ্র, পৃথিবী নিজেও ঘুরছে, চন্দ্র আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এই যে আবর্তন বা এই যে ঘূর্ণন, এর জন্য ভূপৃষ্ঠের তরল এবং হালকা জলরাশির উপর কি হয়? কেন্দ্রাতিক শক্তির প্রভাব অধিক হয়। তার মানে এই যে পৃথিবী তো ঘুরছেই, এর জন্য তো একটা সেন্ট্রিফিউগাল ফোর্স উৎপন্ন হয়েছেই, প্লাস পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ আবার চারদিক দিয়ে ঘুরছে, তো পানিকে চাঁদ আবার হচ্ছে আকর্ষণ করে, এর ফলে এই কেন্দ্রাতিক শক্তিটা আরো বেশি বৃদ্ধি হয়ে যায়, তাই বলছে অধিক হয়ে যায়। এর ফলে জলরাশি সর্বদা বাহিরে নিক্ষিপ্ত হয় এবং জলরাশি কঠিন ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায়, কিন্তু আসলে হতে পারে না, কারণ ভিতরে তার আসলে অন্য আরেকটা শক্তি তাদেরকে আটকায় রাখছে, এটা একটা প্রবণতা হয়। তো এমনিভাবে কেন্দ্রাতিক শক্তিও জোয়ার ভাটার সৃষ্টিতে সহায়তা করে। ঠিকইভাবে কেন্দ্রাতিক শক্তি জোয়ার ভাটার সৃষ্টিতে সহায়তা করে। আমরা দেখলাম এখানে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবও কাজ করে, কেন্দ্রাতিক শক্তির প্রভাবও কাজ করে। তাহলে আমরা এখন দেখবো যে জোয়ার ভাটার হচ্ছে শ্রেণী বিভাগ, অর্থাৎ জোয়ার ভাটা কোন ধরনের জোয়ার ভাটা কি নামে ডাকা হয়। আচ্ছা, জোয়ার ভাটাকে মূলত চারটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য জোয়ার, আরেকটা হচ্ছে গৌণ জোয়ার, এটা একটা, এরপর হচ্ছে ভরা কটাল, আর এটা হচ্ছে মরা কটাল। ওকে, মুখ্য জোয়ারটা দেখো, মুখ্য জোয়ারটা সম্পর্কে কি বলা হয়েছে? বলছে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। ওকে, চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। খুবই সহজ, ধরো এটা হচ্ছে পৃথিবী, ধরো কি সত্যি তো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এইটা হইল চাঁদ। ওকে, এটা চাঁদ। এই যে যখন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এইভাবে তো ঘোরে, তাই না? এভাবে তো হচ্ছে তোমার চাঁদটা ঘোরে। তো ঘোরার সময় এই যে পাশে দেখো, এই যে এক পাশে কি হয়? চন্দ্রের কাছাকাছি চলে আসে। তো ওটা এখানে বলছে যে এই জায়গায় কি হবে? তাহলে এই জায়গায় চাঁদের আকর্ষণটা বেশি হবে। স্বাভাবিক, কাছে থাকলে আকর্ষণ বেশি হয়, কাছে থাকলে আকর্ষণ বেশি হয়, কাছে থাকলে আকর্ষণ বেশি হয়। ফলে পার্শ্ববর্তী স্থান হতে পানি এসে ঠিক চন্দ্রের নিচে ফুলে ওঠে। তো এখানে যখন আকর্ষণ হয় তখন এই স্থান থেকে যত পানি আসে সব পানিগুলো এই জায়গায় গিয়ে যুক্ত হয়, সব পানিগুলো এখানে গিয়ে যুক্ত হয়, এখানে তখন বেশি পানির সৃষ্টি হয়, এখানে তখন অনেক বেশি পানির সৃষ্টি হয়, ফলে এই স্থানে জোয়ার হয়। একে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এমন, চাঁদ পৃথিবীর যে পাশে থাকে সে পাশে তার আকর্ষণ বেশি থাকে, ফলে পার্শ্ববর্তী স্থান থেকে পানিগুলা সব এই চাঁদের দিকে চলে যায়, যাওয়ার ফলে এখানে যে জোয়ারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে ভাইয়া মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। আর এই যে দেখো, মুখ্য জোয়ার হওয়ার সময় ঠিক তার অপোজিট পাশে, তাহলে এ পাশে তো চাঁদের আকর্ষণ ক্ষমতা খুবই কম, এ পাশে যদি বেশি হয় তাহলে এ পাশে চাঁদের আকর্ষণ ক্ষমতা খুবই কম হবে। সো এইখানে যেটা হয় তার নাম হচ্ছে তোমার গৌণ জোয়ার, এটা হচ্ছে গৌণ জোয়ার। তার মানে যেখানে হচ্ছে তোমার
ইয়ে হয়ে যায়, মুখ্য জোয়ার হয়, তার অপোজিট পাশে গৌণ জোয়ার হয়। সহজ কথা, শেষ। সহজ কথায় তাহলে যে পাশে মুখ্য জোয়ার হয় তার বিপরীত পাশে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। সহজ কথা। এখানে বলছে মুখ্য জোয়ারের বিপরীত দিকে পানির নিচের স্থলভাগ পৃথিবীর কেন্দ্রের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ফলে তার উপরে চাঁদের আকর্ষণ পৃথিবীর কেন্দ্রস্থলের আকর্ষণের সমান হয়ে থাকে। তার মানে এই জায়গাতে চাঁদের আকর্ষণটা কেমন হয় জানো? এই যে ঠিক পৃথিবীর মাঝখানে যেরকম আকর্ষণ হয়তো একটু কম, ঠিক ওই রকম আকর্ষণটা এই কোণাতেও হয়, অর্থাৎ এর চাইতে অনেকটাই কম একটা আকর্ষণ হয়। এতে বিপরীত দিকের পানি রাশি অপেক্ষা স্থলভাগ চাঁদের চারদিকে বেশি আকৃষ্ট হয়, এতে কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। এই দুই দিকের পানি সেই স্থানে এসে প্রবাহিত হয়ে জোয়ারের সৃষ্টি করে, তাকে গৌণ জোয়ার বলে। তার মানে যখন এই পাশের পানিগুলা যখন এখানে আসে, হ্যাঁ, এই যে এই পানিগুলা এই পাশে আসবে, তখন তাকে বলা হয় গৌণ জোয়ার। সহজ কথা হচ্ছে চাঁদ এবং পৃথিবী যখন কাছাকাছি চলে আসে তখন চাঁদের ওই পাশে, চাঁদের পাশে যেখানে পৃথিবী আছে সেখানে পৃথিবীর সমস্ত ওই চাঁদের সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ, এই আকর্ষণের সৃষ্টি হয়, ফলে আশেপাশের পানিগুলো হচ্ছে চাঁদের দিকে হয়ে যায়, সেখানে বেশি জোয়ারের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে তোমার মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। আর মুখ্য জোয়ারের ঠিক অপোজিট পাশে যে জোয়ারটা হয় তাকে বলা হচ্ছে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। হিসাব শেষ। ওকে, যখন পৃথিবীর এক পাশে মুখ্য জোয়ার এবং অন্য পাশে গৌণ জোয়ার হয় তখন জোয়ারের মধ্যবর্তী স্থল থেকে পানি সরে যায়, ফলে মধ্যবর্তী স্থলের ওই অবস্থাকে ভাটা বলে। তার ভাটা কি? ধরো এই যে এ পাশে একটা জোয়ার হয়েছে, এর নাম হচ্ছে গৌণ জোয়ার, এ পাশে হচ্ছে মুখ্য জোয়ার। তাহলে এই যে দুই জায়গাতে পানি তো সরে গেছে, এখান থেকে এই দুই জায়গা থেকে পানি সরে গেছে, কিছু পানি চলে গেছে এই দিকে, কিছু পানি চলে আসছে হচ্ছে বিপরীত পাশে। তাহলে এই যে ফাঁকা জায়গা যেখানে পানি নাই, এইটার নামই হচ্ছে ভাটা। এইখানে তখন কি পড়ে ভাইয়া? এখানেই তখন ভাটা পড়ে। ব্যাপারটা কত সুন্দর যে হ্যাঁ, পানি যখন ছড়ে যাচ্ছে ওখান থেকে, তাহলে তো এখানে দেখো শুকনো অবস্থায় আছে, এখান থেকে পানি চলে গেছে, এটাকে বলা হচ্ছে তোমার এই যে ভাটা। হিসাবটা ক্লিয়ার? এরপর আমরা একটু দেখবো যে ভরা কটাল কি জিনিস, মরা কটাল কি জিনিস। আচ্ছা, তো বলছে অমাবস্যা তিথিতে, অমাবস্যা মানে বুঝতে পারতেছো যখন অন্ধকার হয়ে যায়, এবং অমাবস্যার তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর একই পাশে থাকে। চন্দ্র এবং সূর্য পৃথিবীর একই পাশে থাকে। তাহলে আমি দুটা তিথি একটু লিখে দিই তোমারে। ধরো অমাবস্যা, অমাবস্যার সময় কি হয়? ধরো এটা হচ্ছে পৃথিবী, এইটা হলো আমাদের পৃথিবী। ওকে, এইটা হইল পৃথিবী। তো বলছে এই তিথিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে চন্দ্র এবং সূর্য দুটাই এক পাশে চলে আসে। তাহলে মনে করো এটা হচ্ছে চন্দ্র, এইটা হইল চন্দ্র, আর একটা দেখো এইটা হলো সূর্য। এইটা হইল সূর্য। তাহলে ঘটনাটা এই জায়গায় কি ঘটছে? বলছে এক পাশে, পৃথিবীর এক পাশে, এই যে এই পাশে চন্দ্র এবং সূর্য দুটাই চলে আসছে, এটা হচ্ছে অমাবস্যা অবস্থা। এরপর আরেকটা কথা বলা আছে যে পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ, অপর পাশে সূর্য অবস্থান করে। তাহলে আমরা একটু পূর্ণিমা তিথিটা একটু দেখে নিই যে পূর্ণিমা তিথিতে কি ঘটনা ঘটে। এ পাশে লিখতেছি হচ্ছে পূর্ণিমা তিথিটা। ধরো পূর্ণিমাতে যে ঘটনা ঘটে, আমরা হচ্ছে পৃথিবীটা তোমাকে দেখাই, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা পৃথিবী। এক পাশে থাকে হচ্ছে তোমার চন্দ্র, এ পাশে আছে হচ্ছে চন্দ্র, আর হচ্ছে এক পাশে আছে হচ্ছে সূর্য। এইটা হইল সূর্য। তাহলে ঘটনাটা কি ঘটছে ভাইয়া? ঘটনা ঘটছে দেখো এই যে এই অপোজিট পাশে আসছে, অপোজিট পাশে কিন্তু যখন সমান্তরাল আছে, সমান্তরাল অবস্থায় আছে। তাহলে অমাবস্যা তিথিতে পৃথিবীর এক পাশে, পৃথিবীর এই যে এক পাশে চাঁদ এবং সূর্য দুটাই সমান অবস্থানে থাকে। আবার পূর্ণিমা তিথিতে এক পাশে নয়, দুই পাশে কিন্তু সমান সরল রেখায় থাকে, দুই পাশে, এক পাশে সূর্য থাকে, এক পাশে হচ্ছে চন্দ্র থাকে। তো এই দুই অবস্থায় আসলে কি হয় ভাইয়া? এর ফলে দেখো দুই তিথিতে চন্দ্র এবং সূর্য সমসূত্রে থাকে, মানে একই সরল রেখায় থাকে, সমানভাবে থাকে। সমসূত্র মানে হচ্ছে সমানভাবে থাকে, এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় তেজ কাটাল বা ভরা কাটাল। তার মানে এই সময় এই যে পৃথিবীতে যে তোমার হচ্ছে
ওই তোমার জোয়ারের সৃষ্টি হইলো তাকে বলা হচ্ছে ভরা কটাল, তাকে বলা হচ্ছে ভরা কটাল। ভরা কটাল বা অপর নাম হচ্ছে তেজ কটাল, তেজ কটাল। এটা দুই ভাবে গঠিত হয়, এখানে একটা হয় আবার এখানেও কিন্তু হয়, এই দুই তিথিতেই হয়, এখানেও ভরা কটাল কিংবা তেজ কটাল। তার মানে এই অবস্থায় পৃথিবীর উপরে কিন্তু দেখো আকর্ষণ ক্ষমতাটা খুব বেশি পৃথিবীর উপরে। এই যে পৃথিবীর উপরে এখানে চাঁদ এবং সূর্যের আকর্ষণটা বেশি, এখানে চাঁদ ও সূর্যের আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি থাকে। তুমি বলতে পারো ভাই আকর্ষণ কেন বেশি থাকে? কারণ দেখো চাঁদ এবং সূর্য দুটো কিন্তু সমান অবস্থানে আছে, সমান অবস্থানে থেকে তা পৃথিবীকে আকর্ষণ করতেছে। এই জায়গাতেও কিন্তু পৃথিবীর উপরে চাঁদ এবং সূর্যের আকর্ষণটা বেশি, সূর্যের আকর্ষণ বেশি। কেন? কারণ যে চাঁদ এবং সূর্য দুটা সমান অবস্থানে আছে, পৃথিবীকে কিন্তু খুব দূরে দেখছে। তাহলে এই পুরা অবস্থাটা আমরা দেখলাম এখানে কি ঘটে, ভরা কটাল বা তেজ কটাল ঘটে। ওকে, এটা একটা সিচুয়েশন গেল। এরপরে আমরা দেখবো ভাই তাহলে মরা কটাল কাকে বলে। মরা কটাল, তো মরা কটাল সম্পর্কে বলছে সপ্তমী এবং অষ্টমী তিথিতে। ভাই সপ্তমী এবং অষ্টমী তিথি বলতে কি বোঝাচ্ছে? এই যে পূর্ণিমার 7 দিন বা 8 দিন পার হয়ে গেল, পূর্ণিমার সময়টা থেকে 7 দিন পার হয়ে গেল, কিংবা তোমার হচ্ছে অমাবস্যা তিথি থেকে সপ্তম বা 7 বা 8 দিন চলে গেছে, এই অবস্থায় চন্দ্র এবং সূর্য তখন পৃথিবীর সমকোণে অবস্থান করে। ফলে চন্দ্রের আকর্ষণের এ সময় চাঁদের দিকে জোয়ারের সৃষ্টি হয়, কিন্তু সূর্যের আকর্ষণের জন্য এই জোয়ারের বেগ ততটা প্রবল হয় না। এরূপ জোয়ারকে বলে মরা কটাল। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। ধরো আমরা হচ্ছে এমন একটা সময়ের কথা বলতেছি যেটা হচ্ছে অষ্টমী বা যেটা হচ্ছে তোমার সপ্তমী বা অষ্টম, হ্যাঁ সপ্তম অথবা অষ্টম তিথিতে, অষ্টম দিন, হ্যাঁ অমাবস্যা সপ্তম বা অষ্টম দিনে কি হয়, একটা পৃথিবী দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এইটা হইলো আমাদের পৃথিবী। ওকে, এই অবস্থানে যেটা হয় সেটা হলো চাঁদটা জায়গায়, চাঁদ মনে করো ঠিক এই জায়গাতে আছে চাঁদ। ওকে, এটা হচ্ছে চাঁদ। আর ইয়েটা সূর্যটা কোথায় থাকে? এই সমকোণে অবস্থান করে, সমকোণে। ধরো সমকোণ বলতে এই যে এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হলো সূর্য। দেখো সমকোণে অবস্থান করছে, এই যে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এই যে এটা একটা সমকোণ, তাই না? সমকোণে অবস্থান করছে, সমকোণে অবস্থান করছে, এই যে সমকোণ। তাহলে এই অবস্থায় কি ঘটনাটা ঘটে ভাইয়া? এই অবস্থায় দেখো পৃথিবীতে কিন্তু চাঁদের আকর্ষণটা বেশি হয়, পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণ বেশি, এখানে আকর্ষণটা বেশি। কারণ দেখো এর সোজাসুজি তো সূর্য নাই, চাঁদের হচ্ছে খুব কাছাকাছি অবস্থান করছে, সেজন্য আকর্ষণটা বেশি। বাট সূর্যেরও তো একটা আকর্ষণ আছে, কিন্তু সূর্যের আকর্ষণটা হচ্ছে কম। কম কেন? কারণ তার দূরত্ব বেশি, তাই কম, তার দূরত্ব বেশি তাই। সো এই অবস্থায় বলা হচ্ছে পৃথিবীতে চাঁদের আকর্ষণে একটা জোয়ার ভাটার সৃষ্টি হয়, একটা জোয়ার হয়, একটা জোয়ার হয়। বাট এই যে আবার এই দিকে যেমন টানতেছে, সূর্য কিন্তু আবার এই দিকে টানতেছে, সূর্য কিন্তু একপাশে টানতেছে। সো পৃথিবী যেমন টান দিছে, সূর্য টান দিছে, এই চাঁদ যেমন পানিকে টানতেছে, সূর্য টান দিছে। চাঁদের আকর্ষণটা একটু বেশি, বাট সূর্য অল্প হলেও টানতেছে, যার কারণে এখানে একটু এই চাঁদের আকর্ষণটা একটু কম হয়ে যায়, জোয়ার হয়, বাট এখানে একটু কম জোয়ার হয়। কেন কম জোয়ার হয়? কারণ একসঙ্গে দুদিক থেকে টানা হচ্ছে। ধরো একটা বস্তুকে তুমি যদি দুদিক থেকে টানো, এদিক থেকেও টানতেছো, এদিক থেকেও টানতেছো, তাহলে কি এর ব্যাপারটা কি হয়ে যাবে? পুরোটা কি এক পাশে যাবে না, সে মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এখানে চাঁদও যেমন টানতেছে, সূর্যও টানতেছে, বাট চাঁদের আকর্ষণটা একটু বেশি, সূর্যের আকর্ষণটা একটা কম, যার ফলে এটা একটা অত বেশি কোনো জোয়ার হয় না, খুব ছোট একটা জোয়ার হয়, যার নাম হচ্ছে তোমার মরা কটাল, যার নাম হচ্ছে মরা কটাল। তা বলছে কিন্তু সূর্যের আকর্ষণের জন্য এই জোয়ারের বেগ ততটা প্রবল হয় না, এরূপ জোয়ারকে মরা কটাল বলে। তাহলে আশা করি বুঝতে পারছো যে চাঁদ এবং সূর্য দুটা হচ্ছে সমকোণে অবস্থান করে, যার ফলে চাঁদ তো আকর্ষণ বেশি করেই, কিন্তু সূর্য হালকা একটু আকর্ষণ করে। এর কারণে কিন্তু খুব দ্রুত বা বড় কোনো জোয়ার হতে পারে না, বেগটা অনেকটা কম হয়ে যায়, সো একে হচ্ছে মরা কটাল বলা হয়। আচ্ছা, এক মাসে তাহলে দুবার ভরা কটাল এবং দুবার মরা কটাল হয়। তাহলে এক মাসে কয়বার ভরা কটাল হয়? দুইবার, দুইবার ভরা কটাল, দুইবার মরা কটাল, এই মিলে হচ্ছে 4 বার হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো জোয়ার ভাটার মধ্যবর্তী ব্যবধান, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, দেখো সহজ করে বলতেছি।
পৃথিবী যেমন নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, চন্দ্র তেমনি পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করে, মানে চাঁদও ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। ফলে চাঁদ নিজ অক্ষপথে 27 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটা যদি আমাদের পৃথিবী হয়, এপাশে ধরো এটা চাঁদ, তাহলে চাঁদ এভাবে পৃথিবীকে আবর্তন করতে তার কত সময় লাগে? 27 দিন সময় লাগে। 27 দিন সময় লাগে। আচ্ছা, 27 দিন সময় লাগে। এটাকে আবার হচ্ছে, ফলে পৃথিবীর আবর্তনের সময় অর্থাৎ প্রায় 24 ঘন্টায় চাঁদ 13 ডিগ্রি পথ অতিক্রম করে। মানে একদিনে চাঁদ কত ডিগ্রি পথ অতিক্রম করে? একদিন মাত্র 13 ডিগ্রি, বা হচ্ছে তোমার 13 ডিগ্রি পথ অতিক্রম করে। 13 ডিগ্রি মানে হচ্ছে 52 মিনিট লাগে। তাই পৃথিবী ও চন্দ্র উভয় যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই পৃথিবী উক্ত 13 ডিগ্রি পথ আরো 52 মিনিট অগ্রসর হয়। তো চাঁদও, মানে দুটাই তো ঘুরতেছে, পৃথিবীও তো ঘুরতেছে, চাঁদও ঘুরতেছে। সো দুটার মধ্যে ব্যবধান সৃষ্টি হয়েছে 52 মিনিটের। 1 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবী লাগে 4 মিনিট সময়। 1 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর কত লাগে? পৃথিবীর লাগে হচ্ছে 4 মিনিট সময়। যাই হোক, এই হিসাবটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু এমসিকিউর জন্য মনে রাখো, এমসিকিউর জন্য মনে রাখো। বাকিটা দেখো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে ওই স্থানে গৌণ জোয়ার, এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়। তার মানে একটা স্থানে, পৃথিবীর এক স্থানে যদি এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এই স্থানে যদি হচ্ছে তোমার মুখ্য জোয়ার হয়, ধরো মুখ্য জোয়ার হচ্ছে মুখ্য জোয়ার, তাহলে এই জায়গায় তো আবার এপাশে গৌণ জোয়ার হয়েছে, তারপর গৌণ জোয়ারটা আবার মুখ্যতে যাবে, মুখ্য আবার গৌণতে আসবে। দুটার মধ্যে ব্যবধান হচ্ছে তোমার 12 ঘন্টা 26 মিনিট। আর মুখ্য জোয়ারের পর আরেকটা মুখ্য জোয়ার হইতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। তার মানে হচ্ছে এই যে এটাকে 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট যোগ করলে হয় 24 ঘন্টা 52 মিনিট। তাহলে মুখ্য জোয়ারের পরে গৌণ জোয়ার হইতে সময় লাগে কত সময়? 12 ঘন্টা 26 মিনিট। আর মুখ্য জোয়ারের পরে একটা গৌণ জোয়ার হয়ে আবার একটা মুখ্য জোয়ার আসতে সময় লাগে হচ্ছে তোমার 24 ঘন্টা 52 মিনিট। এটা সহজ জিনিস। এভাবে প্রত্যেক স্থানে তোমার হচ্ছে জোয়ার শুরু 6 ঘন্টা 13 মিনিট পর পর ভাটা হয়। জোয়ার ভাটা কখন হয়? জোয়ার ভাটা হয় হচ্ছে তোমার 6 ঘন্টা 13 মিনিট পরে। দেখো গুলিয়ে যেও না, জোয়ার ভাটা হয় হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট পরে। এরপরে বলা হয়েছে আবার মুখ্য জোয়ার কখন হয়? মুখ্য জোয়ার আবার হয় কিন্তু 12 ঘন্টা 26 মিনিট পর পর। সো জোয়ার মুখ্য জোয়ার ব্যাপারগুলো কিন্তু আলাদা। আমরা জোয়ার ভাটা তো দেখলাম, জোয়ার ভাটা 4 ভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে তোমার মুখ্য গৌণ, তাহলে মুখ্যটা হয় গৌণটা হয়, এরপর আবার গিয়ে কয়েক ঘন্টা পরে মানে হচ্ছে তোমার তখন আবার কি হয়? ভরা কটাল হয়, আবার তেজ কটাল হয়। যেহেতু তার 4 ধরনের আমরা দেখতে পাইলাম জোয়ার, সো 4 ধরনের মধ্যে ডিফারেন্স আছে। প্রথমে যদি বলা হয় যে জোয়ার কত ঘন্টা পর পর হয়, তাহলে শুধু জোয়ার ভাটা হয় হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট পরে। তবে যদি বলা হয় গৌণ জোয়ার এবং মুখ্য জোয়ার হয় কত ঘন্টা পর পর, তাহলে সেটা উত্তর হবে হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পর পর। ওকে। আর হচ্ছে ভরা কটাল মরা কটাল এটা কয়বার হয়? 1 মাসে 2 বার হয়। 1 মাসে 2 বার 2 বার 4 বার করে হয়। তাই প্রত্যেকটাই কিন্তু একটু আলাদা বিষয়, প্রত্যেকটাই আলাদা বিষয়। জোয়ার ভাটা সিম্পল জিনিস, এটা হয় হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট পরে, 6 ঘন্টা 13 মিনিট। এবার বলা হলো মুখ্য এবং গৌণ জোয়ার হয় হচ্ছে তাহলে কত? 12 ঘন্টা তোমার হচ্ছে 26 মিনিট পর পর। ওকে। এরপর যদি বলা হয় ভরা কটাল মরা কটাল, ভরা এবং মরা কটাল কখন হয়? এটা তো 1 মাসে 2 বার করে হয়, 1 মাসে 2 বার করে হয়। এই হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে পৃথিবীর উপরে জোয়ার ভাটার প্রভাব কি কি সৃষ্টি হয়, এটা হচ্ছে তোমাদের বইয়ে ঘ নাম্বার, তোমাদের পরীক্ষায় যে আসে সৃজনশীল প্রশ্নে, দেখো সৃজনশীলে ঘ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পৃথিবী তথা স্থলভাগ, পানি এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাটার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে। ওকে। তো দৈনিক যে 2 বার করে জোয়ার ভাটা হয়, এর ফলে নদীর যত আবর্জনা আছে সব পরিষ্কার হয়ে নদীর পানি নির্মল হয় এবং নদীর মোহনায় পলি সঞ্চিত হয় না। পলি মানে হচ্ছে কাদামাটি সঞ্চিত হয় না, ফলে নদীর মুখ বন্ধ হয়ে যেতে পারে না। তার মানে এটা ক্লিন হয়ে যায়, ক্লিন হওয়ার একটা প্রসেস। পানি আসে আবার চলে যায়, তো ক্লিন হয় তখন। আবার জোয়ার ভাটার ফলে নদী খাত গভীর হয়। নদী খাত কি জিনিস? নদীর ভিতরে যে মনে করো গর্ভটা, ভূগর্ভ, এটা হচ্ছে কি হয়ে যায়? গভীর হয়ে যায়। নদী খাত যত গভীর হবে বন্যা হওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে। তাছাড়া নদীর উপর দিয়ে পানি এসে বন্যার সৃষ্টি হতে পারে।
তো অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের সময় পানি আটকে রেখে জমিতে সেচ দেওয়া হয়। কারণ অনেক সময় হচ্ছে নদীতে একটু সুড়ঙ্গ কেটে পাশে একটা খাল তৈরি করা হয়, যে যখন জোয়ার আসে তখন পানিগুলো ওখানে হচ্ছে আটকা পড়ে এবং কৃষকরা সেখান থেকে কিন্তু পানি সেচের ব্যবস্থা করতে পারে। এতে হচ্ছে মানুষের খরচ বেঁচে যায়। পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। ফ্রান্সের লরেন্স, খুব ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য, ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র ও ভারতের বান্ডালা বন্দরে এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র আছে। তার মানে জোয়ারের সময় যে তীব্র একটা মানে পানির প্রবাহের সৃষ্টি হয় সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরকম নজির দেখা যায় ফ্রান্সে এবং ইন্ডিয়াতে। জোয়ার ভাটা সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীত প্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূলে থাকে। তার মানে দেখো বলা হচ্ছে জোয়ার ভাটার সময় যে সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করে, এর ফলে কি হয়, শীত প্রধান যে দেশ সেখানে নদীর পানি চলাচলের অনুকূল থাকে বা নদীতে পানি চলাচলের একটা সৃষ্টি হয়। এবং জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করতে পারে, আবার ভাটার টানে সমুদ্রে চলে যায়। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড় বড় জাহাজ প্রবেশ করে অথবা বন্দর ছেড়ে চলে যায়। বন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলোকে নদীর মোহনায় নোঙর করে থাকতে হয়। তোমার যে নদীর মোহনা ব্যাপারটা তোমাদের কাছে একটু হচ্ছে অস্পষ্ট, আমি একটু ক্লিয়ার করে দিই। ধরো এটা হচ্ছে একটা সাগর, এটা পুরাটাই হচ্ছে সাগর, হ্যাঁ এটা সাগর, এটা সাগর ধরো। তাহলে আমাদের বাংলাদেশের হিসাবে ধরো বাংলাদেশের সবার নিচের প্রান্ত যত নদীগুলো আছে, তাই না, সব নদীগুলো এসে কি হয়, নদীগুলো এসে কিন্তু এরকম সাগরে মিলিত হয়। যত নদী আছে সব নদীগুলো এসে কি হয়ে যাবে, সাগরে মিলিত হবে। তো এই যে নদী এবং সাগরের যে মিলিত স্থান, নদী এবং সাগরের যে মিলিত স্থান যে জায়গাটা আছে এইটারে বলা হয় নদীর মোহনা। এইটার নামই হচ্ছে নদীর মোহনা, এটা হচ্ছে নদীর মোহনা। তাই যে জোয়ার ভাটার সময় সমুদ্র থেকে পানি যখন এই যে নদীর মোহনায় প্রবেশ করে, সমুদ্র থেকে পানি যখন নদীর মোহনায় প্রবেশ করে তখন এখানে বড় বড় সব জাহাজ থাকে, যেগুলো তো পানি ছাড়া তো প্রবেশ করতে পারবে না। এখানে বড় বড় মনে করো জাহাজ আছে, জাহাজ এই যে পানি যখন প্রবেশ করে তখন এই জাহাজগুলো সমুদ্রের মধ্যে ঢুকে যায়, তখন যে জাহাজগুলো সমুদ্রের মধ্যে ঢুকে যায়। তাই জোয়ার ভাটা এটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এই হচ্ছে যদি সমুদ্র থেকে জোয়ারের সৃষ্টি হয়ে পানি না যায় তাহলে তো ওই যে তোমার এখানে রাখা যেই হচ্ছে নৌকাগুলো ছিল বা জাহাজ ছিল সেগুলো তো আর মাটির উপরে তো চলতে পারবে না। এখন কিন্তু এটা মানে ফাঁকা মাটি, যখন পানি আসে তখন সেখান থেকে ওই পানির স্রোতের টানে এই জাহাজগুলো সমুদ্রের দিকে আবার যাওয়া আসা শুরু করে। এই বৈশিষ্ট্যটা এখানে বলা হয়েছে। তবে দেখা বলছে জোয়ারের সময় কি ঘটনা ঘটে, জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়। অর্থাৎ জোয়ারের সময় পানি যখন চলে আসে তখন বাঁধ দিয়ে পানিটাকে আটকে রাখা হয় এবং সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত ওই পানিটাকে শুকিয়ে প্রসেস করে সেখান থেকে কিন্তু লবণ তৈরি করা হয় এবং বাংলাদেশেও এই প্রক্রিয়াতেই লবণ তৈরি হয়। ভরা কটালের সময় সমুদ্রের পানি কখনো প্রবল তরঙ্গে নদীর মোহনা দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে বানের বা বন্যার সৃষ্টি করে। তার মানে যখন হচ্ছে ভরা কটাল হয়েছে, ধরো যখন ভরা কটাল হয়েছে তাহলে খুব জোরে মানে ভরা কটালের সময় কি হয় বা তেজ কটালের সময় পানির গতিটা খুব বেশি থাকে, কারণ চন্দ্র এবং সূর্য দুটোই আকর্ষণ করে। তখন এই যে পানিগুলা সব এরকম উপরের দিকে উঠে চলে যায়, পানিগুলা সব নদীর মোহনা দিয়ে নদীর উপরের দিকে চলে যায়। নদীর উপরের দিকে চলে যাওয়ার পর সেখানে কি হয়, বন্যার সৃষ্টি হয়। ওকে, বন্যার সৃষ্টি হলো। সো এই বানের পানির উচ্চতা তখন 3 থেকে 4 ফুট, এটা থেকে 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। যে নদীর মোহনা যত সংকীর্ণ মানে মুখটা যত ছোট বা সম্মুখে বালির বাঁধ থাকে সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে। বাংলাদেশেও বর্ষাকালে অমাবস্যার জোয়ারে, ওই যে অমাবস্যা এবং পূর্ণিমা দুই সময় ভরা কটাল বা তেজ কটাল হয়, এর জোয়ারে প্রবল বান হতে দেখা যায়। ফলে স্থলভাগে প্রবেশের পর এর বেগ কমে যায়। তারপর হচ্ছে মেঘনা, ভাগীরথী, আমাজন প্রভৃতি নদীতেও প্রবল বান দেখা যায়। অসাবধানতাবশ কখনো কখনো এই বানে নৌকা, স্টিমার, জাহাজ সব কিছু ব্যাপক ক্ষতি হয়। তার মানে এখানে ক্ষতির কথা বলছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কি কি ক্ষতি হয় সেই ক্ষতির কথা বলছে, যে অনেক সময় এই যে জোয়ারের পানি খুব দ্রুত চলে আসে, এসে এই যে নদীর বাইরে চলে যায়, নদীর বাইরে যায়, এখানে বানের সৃষ্টি হয়। বানের সৃষ্টি হয় ফলে মানুষ অসাবধানতাবশত এখানে যদি কেউ স্টিমার এগুলো রাখে, এখানে যদি স্টিমার এগুলো রাখে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে মানুষের উপরে প্রভাব কতটুকু সেটা কিন্তু আমরা দেখলাম এখানে, যে মানুষের উপরে জোয়ার ভাটার কতটুকু প্রভাব রয়েছে। এখান থেকে তোমার সিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আসবে। ওকে, তাহলে আমরা কিছু এমসিকিউ সলভ করি, এরপরে তোমাদের জন্য কিছু কাজ থাকবে। তাহলে কিসের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ও ভাটার সৃষ্টি হয়? পৃথিবীতে চন্দ্র এবং সূর্যের আকর্ষণেই কিন্তু জোয়ার এবং ভাটার সৃষ্টি হয়। এবার দেখো নিচের কোন সময়কে অপসূর বলা হয়?
অপসুর এটা হচ্ছে আমাদের গত ক্লাসের একটা টপিক ছিল, আমরা গত ক্লাসে পড়েছিলাম অপসুর এবং অনুসুর, মনে আছে কিনা? অপসুরটা হচ্ছে 1 থেকে 4 জুলাই, অপসুর হচ্ছে 1 থেকে 4 জুলাই। কখন সূর্য পৃথিবীর সবচেয়ে সন্নিকটে আসে? সূর্য পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে কখন? এটা হচ্ছে তোমার 1 থেকে 3 জানুয়ারি। এটা এক্সট্রা কিছু এমসিকিউ তোমাদের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গত ক্লাসেরটাই মনে হয় সম্ভবত চলে আসছে এখানে, এটা হচ্ছে স্কিপ করি আমরা। এখানে আসো, জোয়ার ভাটা কত প্রকার? জোয়ার ভাটা আমরা দেখলাম হচ্ছে 4 প্রকার। জোয়ার ভাটা হচ্ছে 4 প্রকার। তো যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কি বলে? সূর্য যখন পৃথিবীর সবচেয়ে নিকটতম স্থানে থাকে তখন আসলে সেটাকে বলা হয়, গত ক্লাসেরটা চলে আসছে এখানেও। এডিট করার সময় ভাই এগুলো এখানে বাদ দিবেন, হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলো বাদ দিবেন, এই যে এই প্রশ্নটার দরকার নাই, মানে এই পুরা এই সময়গুলাই বাদ দিয়ে দিবেন, এই সময়গুলাই বাদ দিয়ে দিবেন। ওকে, বাদ। তারপরে দেখো কত ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়? কত ঘন্টা পর জোয়ার ভাটা হয়? জোয়ার ভাটা হওয়ার জন্য 6 ঘন্টা 13 মিনিট পর পর জোয়ার ভাটা হয়। 6 ঘন্টা 13 মিনিট হওয়ার পর জোয়ার, মানে সময় পর পর জোয়ার ভাটা হয়। আচ্ছা, সমুদ্রের পানি রাশি নিয়মিতভাবে ফুলে ওঠাকে কি বলে? ফুলে ওঠাকে বলে জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হচ্ছে ভাটা। তাহলে এটা বাদ যাবে। এরপরে হচ্ছে সমুদ্রের মধ্যভাগে পানি উচ্চতা কত হতে পারে? এই যে আমরা বললাম জোয়ার ভাটা হওয়ার সময় সমুদ্রের মাঝখানেও কিন্তু জোয়ার হইতে পারে, আর উপকূলের দিকেও হয়। তো সমুদ্রের মাঝখানে যেহেতু গভীরতা বেশি, সেখানে জোয়ারটা হইলেও কম বোঝা যায়। তাহলে সেখানে সাধারণত এই যে 1 থেকে 3 ফুট এটা হয়, আর আমাদের হচ্ছে যখন কূলের দিকে আসে কিংবা উপকূলের দিকে আসে তখন সেটা হচ্ছে কয়েক ফুট থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। অষ্টমী তিথিতে চন্দ্র এবং সূর্য পৃথিবীর কত ডিগ্রি কোণে থাকে? দেখো তো, অষ্টমী তিথি কোনটা মনে আছে? এই যে দাগায় দিয়েছিলাম, এখানে একটা দাগায় দিয়েছিলাম, এখানে দাগায় দিয়েছিলাম, তাহলে এটা কত ডিগ্রি কোণ হইলো? 90 ডিগ্রি কোণ। তাহলে উত্তর হবে হচ্ছে 90 ডিগ্রি। জোয়ার ভাটার কারণ তাহলে কি? পৃথিবীর যে আহ্নিক গতি, মানে পৃথিবীর নিজের যে গতি, এই গতির কারণে কিন্তু জোয়ার ভাটা হয়। তো চন্দ্র সূর্যকে কত গুণ বড়? 2.6 কোটি গুণ বড়। আমরা এমসিকে দেখেছি, এটা মানে দেখছি আর কি, 2.60 কোটি গুণ বড়। পৃথিবীর উপরে চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ? পৃথিবীর উপরে চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ? দ্বিগুণ। কারণ কি? কারণ হচ্ছে চন্দ্র পৃথিবী থেকে নিকটে অবস্থিত, তাই যদিও ছোট বাট নিকটে অবস্থিত, এই জন্য। মূলত কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়? মূলত চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়, কারণ চন্দ্রের আকর্ষণটাই পৃথিবীর উপরে বেশি। চন্দ্রের আকর্ষণ পৃথিবীর উপরে বেশি। চন্দ্রের আকর্ষণ পৃথিবীর উপরে বেশি, হ্যাঁ। এরপরে দেখো, 1 মাসে কয়বার ভরা কটাল হয়? 2 বার হয়। ভরা কটাল 2 বার হয়, মরা কটাল 2 বার হয়। তাহলে অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীতে কিভাবে অবস্থান করে? সহ অবস্থান করে। এই যে এক পাশেই থাকে, এই এক পাশে থাকে, এক পাশে থাকে। তাহলে কিভাবে অবস্থান করে? সমসূত্রে, একই সূত্রে থাকে, বা একই পাশে, সরি একই পাশে থাকে। অবস্থানটা হচ্ছে একই পাশে, এই যে একই পাশে থাকে। চন্দ্র নিজ কক্ষপথে কত দিনে পৃথিবীকে একবার আবর্তন করে? 27 দিনে একবার আবর্তন করে, হ্যাঁ, 27 দিনে একবার আবর্তন করে। সপ্তমী ও অষ্টমী তিথিতে, সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে ফলে চাঁদের জোয়ার হয়? আমরা দেখেছিলাম যে সমকোণে অবস্থান, এটা যদি পৃথিবী হয়, এটা যদি চন্দ্র হয়, এটা তখন সূর্য হয়, অর্থাৎ এইরকম একটা কোণে অবস্থান করে। তাহলে কি কি হবে এটা দেখো তো, এই যে চন্দ্র এবং সূর্য সমকোণে অবস্থান করে, এই যে সমকোণ, এখানে একটা সমকোণের সৃষ্টি হয়েছে, এই সমকোণে অবস্থান করে। কোনটির প্রভাবে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হতে চায়? কেন্দ্রাতিক শক্তির প্রভাবে বাইরের দিকে ছিটে পড়তে চায়, কিন্তু আসলে পড়ে না। জোয়ার ভাটা অর্থনীতিতে কিভাবে প্রবল প্রভাব ফেলে? নদীর গভীরতা বৃদ্ধি করে, হ্যাঁ। দেখো, নদীর আবর্জনা পরিষ্কার করে, এটাও ঠিক, বাট এটার সঙ্গে অর্থনীতির সম্পর্ক নাই। নদীর মোহনায় পলি জমা করে না, এটা ভুল। নদীতে বানের সৃষ্টি করে, এটাও ঠিক, বাট এখানে কিন্তু অর্থনৈতিক কোনো উন্নয়ন নাই। অর্থনৈতিক উন্নয়ন আসে হচ্ছে নদীর গভীরতা বৃদ্ধি। নদীর গভীরতা বৃদ্ধি পারে, সেখান থেকে বড় বড় জাহাজ চলাচল করতে পারে এবং সেখান থেকে কিন্তু অর্থনৈতিক উন্নতি হতে পারে। চন্দ্র পৃথিবীকে কোন দিক থেকে পরিক্রম করে? পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই না? পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে যায়, এইভাবে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে এভাবে আসে। সূর্যকে পরিক্রমণকারে পৃথিবীর কত ডিগ্রি কোণে পৃথিবী হেলে যায়? পৃথিবী হচ্ছে 65, গত ক্লাসে আমরা দেখেছিলাম 66.5 ডিগ্রি এই কোণে হেলে পৃথিবী সূর্যকে হচ্ছে পরিক্রমণ করতে থাকে। বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে
কোন স্থানে কাছাকাছি এসে পৌঁছায়। এই যে গোয়ালন্দ, এই জায়গা থেকে মোহনাটা আছে, হ্যাঁ, মানে পদ্মা নদী গিয়ে এখানে হচ্ছে সমুদ্রে তোমার মিলে গেছে বঙ্গোপসাগরের সঙ্গে। একটি মুখ্য জোয়ার হওয়ার কত ঘন্টা পরে গৌণ জোয়ার হয়? ওই যে মুখ্য জোয়ার গৌণ জোয়ার আমি কিন্তু লিখে দিয়েছিলাম একটা চার্ট, সেটা হবে হচ্ছে 12 ঘন্টা 56 মিনিট। তারপরে হচ্ছে একটি মুখ্য জোয়ারে কত ঘন্টা পর আরেকটি মুখ্য জোয়ার হয়? একটা মুখ্য জোয়ার হয়ে গেল, গৌণ জোয়ার হইলো, আবার মুখ্য জোয়ার হইলো, তাহলে এটা হয়ে যাবে 24 ঘন্টা। কারণ 12 ঘন্টা পর পর মুখ্যর পরে গৌণ, তার গৌণ পর আবার মুখ্য আসবে, তাহলে এটা 24 ঘন্টা 52 মিনিট। কোন সময় সমুদ্রের পানিকে শুকিয়ে লবণ করা হয়? যখন পানিগুলো চলে আসে, জোয়ারের সময় অনেক পানি চলে আসে, তখন সেগুলোকে আটকে রাখা হয়, আটকে রেখে শুকিয়ে সেখান থেকে লবণ বের করা হয়। কখন সমুদ্রের পানি বানের সৃষ্টি করে? আমরা জানি ভরা কটালের সময়, এই সময় পানি খুব বেশি চলে আসে, নদীর মুখ যদি ছোট হয়ে যায় তখন নদীর মুখটা মানে বের হয়ে ভরাট হয়ে উপর দিয়ে পানি চলে গিয়ে বান সৃষ্টি করে। সবচেয়ে পাওয়ারফুল জোয়ারের নাম হচ্ছে ভরা কটাল বা তেজ কটাল, এই সময় পানি সবচেয়ে দ্রুত বেগে চলে আসে। জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেখো। কেন্দ্রাতিক শক্তি কাকে বলে? এগুলো তোমাদের জন্য দিয়ে রাখা হইলো, তোমরা এখানে পড়তে পারো। কেন্দ্রাতিক শক্তি কাকে বলে? পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার ফলে পৃষ্ঠ থেকে তরল পানি এসে চতুর্দিকে ছিটকে পড়ার যে প্রবণতা তাকে বলা হয় কেন্দ্রাতিক শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো জোয়ার ভাটা কেন হয়? কেন্দ্রাতিক শক্তি বলতে কি বোঝায়? ভরা কটাল বলতে কি বোঝায়? পূর্ণিমা তিথিতে জোয়ারে তীব্র হয় কেন? এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, হ্যাঁ, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা এগুলা থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, এগুলো তোমাদের জন্য রাখা। আচ্ছা, একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, সিকিউ প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা চাইলে হোমওয়ার্ক করতে পারো। আর হচ্ছে ক্লাসটা তো অবশ্যই তোমরা ফ্রি দেখতেছো ইউটিউবে, তারপরে তোমার যদি মনে হয় যে এই প্রশ্নটার উত্তর তুমি করে একটু যাচাই করতে চাও যে আসলে তোমার প্রশ্নটার লেখার ধরন ঠিক আছে কিনা, তাহলে তুমি তোমার ফেসবুকে গিয়ে তুমি লিখতে পারো উৎকর্ষ, এরপর লিখতে পারো হচ্ছে লিখবা হাউস অফ বাংলা, হ্যাঁ, এই যে একটা ফেসবুক গ্রুপ তুমি পেয়ে যাবা, এই গ্রুপে গিয়ে তুমি এর উত্তরটা যদি পোস্ট করলে উৎকর্ষ ফ্যামিলি থেকে তোমাকে একটা অ্যান্সার দেওয়া হবে যে তুমি কিভাবে তোমার কত মার্ক পেয়েছো বা কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার, এগুলো তোমাকে জানানো হবে। সো এটাই ছিল তোমাদের সঙ্গে আজকে ছোট্ট টপিক। পরবর্তী টপিকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।